আচ্ছা, আমরা এখন দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিভাবে এক্সেলের একটা শীট ইনপুট করতে হয়। হ্যাঁ, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ডে আছি, কিন্তু কাজ করবে এক্সেলের ভিতরে। এটা কিভাবে করতে হবে আমি বলি। আমরা ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে টেবিলের নিচে ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন এক্সেল স্প্রেডশিট নামে একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করলেই একটা এক্সেলের শীট এখানে ইনপুট হয়ে যাবে। একটু লোড হচ্ছে, আমি লোড হলেই দেখাচ্ছি। তো ওয়ার্ডের ভিতরে থেকে আমি এক্সেলের কাজগুলো করে নিতে পারবো, দুইটা একসাথে কম্বাইন করতে পারবো আমি। তো ইনসার্ট ট্যাবে যাবেন, এরপরে টেবিলের নিচে অপশনে গেলেই একটা এক্সেলের স্প্রেডশিট নামে একটা অপশন আসবে। আমি জাস্ট একটু ওয়েট করতেছি, এখনো লোড হচ্ছে। জুম ব্যবহার করলে অ্যাকচুয়ালি পিসিটা অনেক স্লো করে দেয়। এই দেখেন, এটা হচ্ছে আমার এক্সেলের একটা শীট এন্ট্রি হয়ে গেল। তো এখানে আমি চাইলে আহ, আমি অনেক কিছু লিখতে পারবো এবং আমার ফর্মুলাগুলো এখানে এক্সেলের সাহায্যে করে নিতে পারবো। এটা এক্সেলের কাজটা এখানে করতে করতে পারবো আমি। তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। এখানে চাইলে আমি সিরিয়াল নাম্বারটা দিচ্ছি এবং এখানে আমি কোনো কিছু টাইপ করলে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই। ডেসক্রিপশন, এটাকে আমি একটু বড় করে নিই। এরপরে এখানে লিখতে পারি ইউনিট প্রাইস। এরপর এখানে দিতে পারি কোয়ান্টিটি এবং এখানে দিতে পারি টোটাল। এভাবে লিখে এখানে যদি আমি কোনো কিছু লিখি, 1 2 3 ডেসক্রিপশন, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। এইভাবে আমি এখানে বিভিন্ন ধরনের জিনিস লিখতে পারি। তো কোনো কিছু লেখার পরে জাস্ট আমি যদি বাইরে একটা ক্লিক করি, বাইরে ক্লিক করলেই আমার এই জিনিসগুলো ইনপুট হয়ে যাবে। এখানে এক্সেলের শিটটা এখানে ইনপুট হয়ে যাবে। তো এটা আমরা এক্সেল যখন করব তখন আরো একটু ভালো করে দিতে পারবো। আমি জাস্ট এখন এমনি হালকা একটু দেখাইলাম। আর এখানে যখন আমি ডাবল ক্লিক করব, আবারও আমার এই শিটটা ওপেন হয়ে যাবে। আর এটাকে যদি আমি ডাবল ক্লিক করে এই মার্জিনটাকে যদি আমি ছোট করে দিই, তাহলে কিন্তু আমার ভিউ অপশনটাও ছোট হয়ে যাবে। এইটুকু আমি চাচ্ছি যে আমার এইটুকু লাগবে, বাকিটা রিমুভ হয়ে যাক। এভাবে দিলেই নিচে একটা ডাবল ক্লিক করব, তাহলে আমার ডেটাটা এইটুকুই দেখাবে। আবার আমি ডাবল ক্লিক করলেই আমি আবার এখানে এক্সেলটাতে কাজ করতে পারবো। এটাকে যদি ইনক্রিজ করে দিই, এটা এখানে ক্লিক করে ইনক্রিজ করলে আবারও স্পেসটা বেড়ে যাবে। তো এভাবে আমরা ওয়ার্ডের ভিতরে এক্সেলের কাজগুলো করে নিতে পারবো। ওকে, তো এখন আমি কিছু শর্টকাট দেখাই। মাইক্রোসফট ওয়ার্ডের কিছু শর্টকাট আমি দেখাই। তো এটার জন্য আমি কিছু জিনিস তৈরি করে রেখেছি, ওগুলো আপনাদেরকে সেন্ড করব। কিছু শর্টকাট আছে। আচ্ছা, আমি জাস্ট একটা একটা জিনিস লিখতেছি, যেমন নেম। এটাকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি শর্টকাট দিয়ে, জাস্ট কিবোর্ডের সাহায্যে, মাউসের ব্যবহার করব না আমি। তো এই নামটাকে সিলেক্ট করার জন্য শিফট বাটন চেপে রাখবেন এবং লেফট যে অ্যারো কি আছে কিবোর্ডে, ওটা দিলেই এভাবে এটাকে সিলেক্ট করা যাবে। ওকে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি যদি শিফট এবং উপরের অ্যারো কিটা দিয়ে দেন, তাহলে কিন্তু এটা একেবারেই সিলেক্ট হয়ে যায়। তো সবচেয়ে বেস্ট হবে শিফট এবং লেফট অ্যারো দিলেই এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন যদি এটাকে চান যে সাইজটাকে আপনি বোল্ড ইনক্রিজ করবেন, ইনক্রিজ করার জন্য কন্ট্রোল বাটন এবং আপনার কিবোর্ডের মধ্যে পি বাটন আছে, পির পাশে কিন্তু দুইটা ব্র্যাকেট আছে। পির পাশে যে দুইটা ব্র্যাকেট আছে, এগুলাকে আপনি কন্ট্রোল দিয়ে প্রেস করলেই সাইজটা ছোট অথবা বড় করতে পারবেন। কন্ট্রোল এবং ব্র্যাকেট যদি দেন, প্রেস করে রাখলে
এটা বড় হবে, একটা ব্র্যাকেট যেটা ক্লোজ করে ওটা দিয়ে বড় হবে, আর একটা দিয়ে ছোট হবে, দুইটা ব্র্যাকেট আছে পাশাপাশি। তো এটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এগুলো হচ্ছে শর্টকাট, বড় অথবা ছোট করা যাবে। এরপরে আমি বলি কন্ট্রোল এবং বি বাটনটা দিলে এটাকে বোল্ড করা যাবে। কন্ট্রোল বি, এটা আমি আপনাদেরকে একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিব যেখানে সবগুলো লেখা আছে, আমি জাস্ট এখন দেখাচ্ছি। এরপরে কন্ট্রোল এবং ইউ দিলে এটা আন্ডারলাইন করা যাবে, কন্ট্রোল এবং আই দিলে এটাকে ইটালিক করা যাবে। ওকে, এভাবে আমরা এটাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং যেই সাইজিং এর যে ইয়াটা আছে, সাইজ বাড়ানো কমানো, এটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, তো এরপরে এই যে অ্যালাইনমেন্ট গুলা, রাইট, লেফট বা সেন্টার লাইন, এগুলো আপনারা করতে পারবেন। এগুলো চাইলে এখান থেকে করা যাবে। আপনারা কন্ট্রোল এবং আর দিলে এটা রাইট অ্যালাইন, কন্ট্রোল যদি ই দেন সেন্টার অ্যালাইন। হ্যাঁ, এভাবে দিয়ে আপনারা করতে পারবেন। কন্ট্রোল এবং এল দিলে লেফট অ্যালাইন। এখানে যদি আপনি মাউসটাকে নিয়ে যান, শর্টকাট গুলো এখানেও দেখাবে, এখান থেকে আপনারা দেখতে পারবেন। জাস্টিফাইয়ের জন্য কন্ট্রোল এবং জে, এটা জাস্টিফাই হয়ে যাবে যখন আমাদের বেশি জিনিস থাকবে, তখন আমরা জাস্টিফাইটা ইউজ করতে পারবো। ওকে, তো এভাবে অনেক কিছু করতে পারবেন। ইনডেন্টের জন্য কোনো শর্টকাট এখানে এখন নাই। বোল্ড, ইটালিক, এগুলো আমি দেখাইছি। তারপরে বুলেটস এর নাম্বারিং এর এখানেও কোনো শর্টকাট নাই। এই শর্টকাট গুলো আছে, ওটা আমি আপনাদেরকে একটা ফাইল আমি সেন্ড করে দিচ্ছি যেখানে সবগুলো শর্টকাট গুলা সেভ করা আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো বেসিকলি আমরা বোল্ড, ইটালিক, কন্ট্রোল, যে আন্ডারলাইন এবং সিলেক্ট অপশনগুলোর জন্য আমরা শর্টকাটগুলো ইউজ করি। সেভ করার জন্য শর্টকাট আছে, কন্ট্রোল এবং এস দিবেন, এই ফাইলটা সেভ হবে, কন্ট্রোল বাটন এবং এস। এরপরে যদি আপনার একটা নিউ ফাইল লাগে, কন্ট্রোল এবং এন দিবেন, কন্ট্রোল এন দিলে আপনার একটা নিউ ফাইল ওপেন হবে। হ্যাঁ, এটা এখন আমি নিউ ফাইলে চলে আসছি। তো অনেক ধরনের ফাংশন আপনারা ইউজ করতে পারবেন। ফাইলটাতে গেলেও আপনারা নিউতে যেতে পারবেন, কিন্তু শর্টকাট ইউজ করলে একটু ইজি হবে আর কি। তো আমি ফাইলটা একটু খুঁজে দেখতেছি এটা কোথায় আছে, শর্টকাট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব এখন। আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি। ওকে, এখানে একটা ফাইল আছে, এটা হচ্ছে ফাইলস, ডেস্কটপের মধ্যে আছে, ডেস্কটপ, তারপরে হচ্ছে কিবোর্ড শর্টকাটস। তো আমি সবার সাথে এটা শেয়ার করলাম। এখানে লেখা আছে সিলেক্ট টেক্সট, টেক্সট সিলেক্ট করার জন্য শিফট বাটন এবং লেফট অ্যারো কি অথবা রাইট অ্যারো, এভাবে আপনারা অ্যারো কি দিয়ে সিলেক্ট করতে পারবেন। এরপরে প্রত্যেকটা লেখাকে যদি সিলেক্ট করতে চান কমপ্লিট আপনার ডকুমেন্টে, কন্ট্রোল এবং এ প্রেস করলেই সবকিছু একসাথে সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে কন্ট্রোল এবং এ দিলাম, যা কিছু টেক্সট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপরে বোল্ড করার জন্য প্রথমে আপনাকে সিলেক্ট করে নিতে হবে, এরপরে কন্ট্রোল এবং বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল এবং আই প্রেস করলে ইটালিক হবে, কন্ট্রোল এবং ইউ দিলেই আর আন্ডারলাইন হবে। ফন্ট সাইজটাকে যদি আপনি বড় করতে চান বা ছোট করতে চান, এই ব্র্যাকেটগুলোকে ইউজ করেই করতে পারবেন। ব্র্যাকেট যে চিহ্নগুলো আপনার কিবোর্ডে আছে, এটা দিয়ে করতে পারবেন। সেভ করার জন্য কন্ট্রোল এবং এস, নতুন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল এবং এন, আর কোনো একটা মিস্টেক করে ফেললে কন্ট্রোল জেড দিলেই এটা আগের অবস্থানে চলে যাবে।
কন্ট্রোল ওয়াই দিলেই আবার এটাকে রিডু করা যাবে। যে কাজটা আপনি এর আগে আপনি ডিলিট করে দিলেন, হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে ওটা আসবে, আবার কন্ট্রোল ওয়াই দিলে ওটা আবার ডিলিট হয়ে যাবে। আনডু এবং রিডু আর কি। তারপর অ্যালাইনমেন্টের জন্য কন্ট্রোল এবং এল দিলে লেফট, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইন। ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ দিলে ফাইন্ড এর যে বক্স ওটা ওপেন হবে। রিপ্লেসের জন্য কন্ট্রোল এবং এইচ। ফন্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল শিফট এবং এফটা প্রেস করলেই ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমরা দেখতে পারবো কন্ট্রোল শিফট এফ, ফন্টের অপশনটা চলে আসছে। এখান থেকে আপনি ফন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তারপরে চেঞ্জ ফন্ট সাইজ কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট এবং পি দিলেই একদম সেটিং থেকে আপনার ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে নিউ পেজের জন্য কন্ট্রোল এবং এন্টার। ডিলিট করতে চাইলে কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ব্যাক স্পেস ইউজ করলেও এটা কাজে দিবে। এই ফাইলটা আপনাদেরকে শেয়ার করলাম আমি, তো এখান থেকে আপনারা জিনিসটা দেখতে পারবেন। এরপর আমি টেক্সট নিয়ে কিছু জিনিস হালকা একটু দেখাই। আমার কাছে যদি অনেকগুলো টেক্সট থাকে, আমি কোথেকে নেব জিনিসটা। আচ্ছা, জাস্ট আমি র্যান্ডমলি কিছু একটা টাইপ করে আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো টেক্সট আছে। আমি টেক্সটের মাঝখানে চাইলে একটা শেপ নিতে পারি। শেপ নিয়ে আমি এখানে ইউজ করবো, আমি স্মাইলি নিই। স্মাইলি নেওয়ার পরে আমি জাস্ট একটু ড্র করতেছি এটাকে আমি ড্র করলাম। ড্র করে এখন এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। অনেকগুলো কালার আছে, কালারটা এখান থেকে আমি চেঞ্জ করে নিলাম। এখন আমি এই শেপটাকে নিয়ে আমার এই লেখার মাঝখানে নিয়ে যাব। হ্যাঁ, এখন আমার টেক্সট ট্যাপিংটা একটু দেখতে হবে, টেক্সট ট্যাপিংটা কেমন। এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে আমি চাইলে কোথাও প্লেস করতে পারবো, আমার লেখার কোনো এফেক্ট করবে না এটা। হ্যাঁ, এটাকে আমি এখন চেঞ্জ করে এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, দুটো অপশন। এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, এখান থেকেও চাইলে আমি চেঞ্জ করতে পারি এগুলো। চেঞ্জ করার পরে এখানে দেখেন স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি দিই এটা আমার লেখার মাঝখানে চলে আসছে। ফন্টগুলোকে একটু ছোট করি দেখাবার জন্য। ওকে, তো এটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার করলে কি হবে, লেখাগুলোকে সরিয়ে এটা এখানে নিজের একটা অবস্থান করে নেবে। তো এটাকে যদি আমি আবার চেঞ্জ করি, এখন যদি টাইট অপশন আছে, থারো আছে, থারোটা যদি দিই, থারোটা দিলে এটাকে চাইলে স্মাইলিটাকে একটু ছোট করা যাবে, তাহলে হয়তো আমি জিনিসটা বুঝাতে পারবো। তো থারোটা দিলেও এরকম একটা আপনারা ডিফারেন্স দেখবেন। এটাকে চেঞ্জ করে আমি যদি টাইট করে দিই, টাইট করলে কি হয় দেখেন। তো এখান থেকে আপনারা চাইলে অনেক ধরনের অপশন নিতে পারবেন। আর এটা হচ্ছে বিহাইন্ড বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট দিলে স্মাইলিটা টেক্সটের পিছনে চলে যাবে। তো এটা যে কোনো একটা লেখালেখির ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন আপনি। তো আমি লেখাটাকে এত ছোট করি, ছোট করলে আর একটা এফেক্ট হবে এখানে। আমি ওই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, একটু জাস্টিফাই করে দিই। এগুলো হচ্ছে কিছু অপশন আর কি, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারবেন।
তো যখনই দেখবেন যে এটা আমার লেখালেখিগুলোতে প্রবলেম করতেছে, জাস্ট এখানে এটা ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অফ করে নিলেই এটা উপরে উঠে যাবে এবং যেখানে ইচ্ছে ওখানে প্রেস করতে পারবেন। ওকে। আর এখন কিছু মাইক্রোসফট ওয়ার্ডের অপশন দেখাই। ফাইলের মধ্যে গিয়ে একদম সবার শেষে দেখবেন অপশনস। অপশনসটাতে গেলে কিছু ওয়ার্ডের অপশন দেখতে পারবেন। ইন জেনারেলের মধ্যে গেলে এটা হচ্ছে জেনারেল। ইউজার ইন্টারফেস অপশনে দেখেন শো মিনি টুলবার অন সিলেকশন, enable live preview, update document, content while dragging। এরপরে হচ্ছে ইউজার নেম, ইনিশিয়াল, এগুলো এখান থেকেও আপনি এন্টার করতে পারবেন, আপনার নাম এবং ইনিশিয়াল। তারপরে নিচে গেলে দেখবেন স্টার্টআপ অপশন। স্টার্টআপ অপশনের মধ্যে গেলেই কিছু অপশন দেখতে পারবেন। টেল মি ইফ মাইক্রোসফট ওয়ার্ড is in the default program for viewing and editing, open email attachment, show the start screen। তো কিছু অপশন এখান থেকে আপনারা এদিক সেদিক করতে পারবেন। ডিসপ্লেতে গেলে show white space between pages in print layout view। তারপরে হচ্ছে শো হাইলাইটার মার্কস, শো ডকুমেন্ট টুল টিপস। তারপরে হচ্ছে আপনার ফরম্যাটিং মার্কিং অন স্ক্রিন, এগুলো হচ্ছে ফরম্যাটিং এর মার্কিং, প্যারাগ্রাফের মার্কস, স্পেসের মার্কিং, ট্যাবের মার্কিং। এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। প্রিন্টিং অপশনে গেলে প্রিন্ট ড্রয়িংস ক্রিয়েটেড ইন ওয়ার্ড, এটা এখন টিক করা আছে। আনটিক করে দিলে আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো কিছু ড্র করলে ওটা প্রিন্ট হবে না। প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজেস, এটা এখন কিন্তু ডিসেবল করা। হ্যাঁ, আমি যদি এখন কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই বা কালার দিই, প্রিন্ট হবে না। এখানে টিক বক্স করলেই তারপরে মাত্র আপনার এটা প্রিন্ট হবে। প্রিন্ট ডকুমেন্ট প্রপার্টিজ, এটা ডিসেবল করা আছে। এটা দিলে ডকুমেন্টের প্রপার্টি বলতে ডকুমেন্টের নাম অথবা কিছু ডিটেইল, ফাইল সাইজ বা ফাইল নেম এই জাতীয় ওই জিনিসগুলো চাইলে আপনি অপশনাল, এগুলো টিক করলেই প্রিন্ট করতে পারবেন। এরপরে হচ্ছে প্রিন্ট হিডেন টেক্সট। কোনো একটা টেক্সট যদি হাইড করা থাকে, ওটা প্রিন্ট করতে চাইলে এই বক্সটাকে আপনি টিক করতে হবে। আপডেট ফিল্ডস বিফোর প্রিন্টিং, প্রিন্টিং অপশনটার মধ্যে যদি এটা আমি টিক করে দিই, তাহলে সব ধরনের ফিল্ডগুলো আপডেট করে করে তারপরে প্রিন্ট করবে। আপডেট লিঙ্ক ডেটা বিফোর প্রিন্টিং, এগুলো হচ্ছে কিছু প্রিন্টিং এর অপশন। হ্যাঁ, কোনো একটা ডেটা আপনি যদি কোনো লিঙ্ক করা থাকে তাহলে এটা আপডেট হবে তারপরে প্রিন্ট হবে। এরপরে প্রুফিং অপশনে দেখেন এখানে কিছু অটো কারেক্ট অপশন আছে। তো স্পেলিং এন্ড গ্রামার যখন আপনার এখানে কিছু অপশন আপনি দেখতে পারবেন। ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, এটা ঠিক করা আছে। তাহলে আমি ক্যাপিটাল লেটারে কোনো কিছু যদি ভুল মিস্টেক করে থাকি, ভুল টাইপিং করে থাকি, ওটা আপনাকে মার্কিং করে দিবে না, কারণ এটা ঠিক করা আছে। এটার এক্সাম্পল যদি আমি দেখাই, আমি যদি ক্যাপিটাল লেটারে একটু ক্লোজ করি, আমি অ্যাপেল লেখাটা ভুল করলাম। হ্যাঁ, অ্যাপেল লেখাটা ভুল করলাম, এখন এখানে আমাকে শো করতেছে যে এটা মিস্টেক হয়ে গেছে। নিচে একটা আমার এরর এরর একটা লাইন আসতেছে। তো রাইট ক্লিক করলেই আমাকে কারেক্ট স্পেলিংটা দেখাচ্ছে। কিন্তু যখন আমি ক্যাপস লক দিয়ে জিনিসটা লিখবো, APLE, এখন কি হচ্ছে, এখন এটার নিচে কোনো আন্ডারলাইন আসতেছে না। কেন আসতেছে না, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। অপশনস থেকে এটা ডিসেবল করা আছে। ওকে, এই যে ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, অটো কারেক্ট অপশনের মধ্যে এটা এখন ডিসেবল করা আছে। এটা যদি আমি এখন আনটিক করি, তাহলে আমার লেখাটাকে ওরা ধরে নেবে যে মিস্টেক হয়েছে। দেখেন এখন আন্ডারলাইনটা চলে আসছে, একটা রেড কালার মার্কিং চলে আসছে। এখানে আমি এখানে রাইট ক্লিক করলেই আমাকে কারেক্ট যে ওয়ার্ড আমাকে শো করবে। তো অনেক ধরনের অপশন আপনারা এখান থেকে পাবেন যেগুলা হয়তো ঠিক করা নাই। ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেইন নাম্বারস, কোনো একটা ওয়ার্ডের মধ্যে নাম্বার থাকলে ওটাকে স্পেলিং এন্ড গ্রামার চেক করা হবে না। ইগনোর ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস বলতে কোনো একটা ওয়েবসাইট, ওই সমস্ত জিনিসগুলোও ইগনোর করা হবে। ওকে। তারপরে ফ্ল্যাগ রিপিটেড ওয়ার্ডস, একটা ওয়ার্ডকে আমি দুইবার লিখলে বাই মিস্টেক যদি দুইবার লিখি, ওটাকে ফ্ল্যাগ করা হবে। ওটা কি আমরা একটু দেখি। আচ্ছা, আমি এখানে অ্যাপেলটা অফ করি। আমি অ্যাপেল লিখলাম, আবার অ্যাপেল লিখলাম। হ্যাঁ, এখন যখন আমি এন্টার দিব, তাহলে এখানে একটা মেসেজ আসতেছে। দেখেন এখানে মেসেজ আসতেছে। তো
তো এগুলা হচ্ছে কি, এগুলো হচ্ছে মানে ফ্ল্যাগ করা হয়। রিপিট করলে দেখেন ডিলিট রিপিটেড ওয়ার্ড একটা অপশন আসতেছে। তো কোনো একটা ওয়ার্ড যদি আপনার বাই মিস্টেকলি দুইবার লিখে ফেলেন একসাথে, তখন এই অপশনটা কাজে আসবে। আচ্ছা, এরপরে নিচে কিছু অপশন আছে। এটা হচ্ছে কি, when correcting spelling and grammar in word, check spelling as you type। যখন আমি টাইপ করব একই সঙ্গে সাথে সাথে স্পেলিং গুলা চেক করা হবে। মার্ক গ্রামার এরর্স এজ ইউ টাইপ, কোনো একটা মিস্টেক করলে এটা মার্কিংটা আসবে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি কনফিউজড ওয়ার্ডস, এই ধরনের কোনো কিছু লিখলে তাহলে আপনার এটা আপনাকে মার্কিং করা হবে। চেক গ্রামার উইথ স্পেলিং, স্পেলিং এরর থাকলে ওটাকে চেক করা হবে। তো এখান থেকে আপনারা অনেক ধরনের অপশন পাবেন। আবার নিচে কিছু অপশন আছে, হাইড স্পেলিং এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি, হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি। এই দুটোটা ক্লিক করলে এই ডকুমেন্টের মধ্যে কোনো ধরনের স্পেলিং এরর আপনাকে দেখাবে না। এরপর আপনার সেভ অপশনটাতে যাই। সেভ অপশনের মধ্যে গেলেই সেভ ফাইলস ইন দিস ফরম্যাট ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে ডট docx। এখান থেকে চাইলে আমি যদি চেঞ্জ করে দিই, প্রত্যেকবার সেভ করার সময় এই ফরম্যাটটাতে সেভ হবে। যেটাই আমি চুজ করি না কেন ওই ফরম্যাটটাতে সেভ হবে প্রত্যেকবার। সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিটস, প্রতি 10 মিনিটে আপনার ফাইলটা সেভ হবে অটোমেটিকলি। এটা যদি আপনি টাইমিংটা চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। কিপ দ্য লাস্ট অটো সেভ ভার্সন ইফ আই ক্লোজ উইথাউট সেভিং, আমি সেভ না করে যদি হয়তো পিসিটা অফ করে দিই, তখন কিন্তু আমার অটো সেভ ভার্সনটা আমি পেয়ে যাব। ঠিকঠাক করা আছে। অটো রিকভার ফাইল লোকেশন, কোনো একটা ফাইল যদি অটো রিকভার হয় ওটা কোথায় গিয়ে সেভ হবে, এটা হচ্ছে ফাইল লোকাল ড্রাইভ সি, ইউজার্স আমার নাম, অ্যাপ ডেটা, রোমিং, মাইক্রোসফট ওয়ার্ড। এখানে আমি ব্রাউজটাতে ক্লিক করলেই ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে আমি ওই ফাইলটা দেখতে পারবো কোথায় কোথায় গিয়ে সেভ হয়ে। ডোন্ট শো দ্য ব্যাক স্টেজ ওয়েন ওপেনিং অর সেভিং ফাইল। তো ব্যাক স্টেজ গুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনার ফাইলের কিছু আপনার ব্যাক স্টেজ থাকে, কিছু ইনফরমেশন থাকে। হ্যাঁ, ওই জিনিসগুলা মানে শো করার জন্য কিছু অপশন দেয়। এখন আমাকে শো করবে সেভ করার সময় এবং ওপেন করার সময়। তো এটা হচ্ছে কি, ব্যাকস্টেজ বলতে গেলে যদি একটু দেখাই, ওপেন, এটাকে বলতে পারেন যে একটা ব্যাকস্টেজ ভিউ বলতে পারেন। তো ব্যাকস্টেজ জিনিসগুলো আপনারা চাইলে না না দেখতে চাইলে ওগুলাকে আপনি করতে পারেন। তো এরপরে দেখেন শো অ্যাডিশনাল প্লেসেস ফর সেভিং ইভেন ইফ সাইন ইন মে বি রিকোয়ার্ড, এগুলা ডাজন্ট ম্যাটার। এটা সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট, এটা যদি ক্লিক করেন প্রত্যেকবার আপনার ফাইলগুলা আপনার সিলেক্ট করা যে লোকেশন এখানে বারবার সেভ করা হবে। ডিফল্ট পার্সোনাল টেমপ্লেট, টেমপ্লেট হিসেবে সেভ করলে এই টেমপ্লেট ফোল্ডারটাতে গিয়ে সেভ হবে। তারপরটা কি, অফলাইন এডিটিং অপশন ফর ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভার ফাইল, এগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য আসে নাই, এগুলো হচ্ছে সার্ভার ফাইলের জন্য। তো এরপরে ল্যাঙ্গুয়েজটাতে যাই। ল্যাঙ্গুয়েজ, এখানে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে। তো এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন কোনো কিছু। অ্যাডভান্সড অপশনটাতে গিয়ে দেখি একটু। অ্যাডভান্সড অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড, এখন এটা হচ্ছে এডিটিং অপশন। এডিটিং অপশনের মধ্যে কি, টাইপিং রিপ্লেসেস সিলেক্টেড টেক্সট, এটা সিলেক্ট করা আছে। এটার অর্থ কি, এটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি অন্য কিছু লিখি তাহলে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অপশনটা যদি আমি ডিসেবল করে দিই, ডিসেবল করলে এটা আর হবে না। টাইপিং রিপ্লেসেস সিলেক্টেড টেক্সট, এটা যদি আমি এখন আনটিক করে দিই, আনটিক করার পরে দেখি, এখন ট্রাই করি, দেখেন আগের আগের লেখাটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। ওকে, তো এই ধরনের অপশন বাই মিস্টেক যদি কারো হয়ে যায় এখান থেকে ঠিক করতে পারবেন। when selecting automatically select the entire word, কোনো কিছু সিলেক্ট করার সময় অটোমেটিকলি সিলেক্ট দ্য এন্টায়ার ওয়ার্ড এই অপশনটা দিয়ে দিয়েছে। তো সিলেক্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে। এভাবে আমি যদি সিলেক্ট করি, অনেক সময় আপনারা দেখবেন যে পুরো লেখাটাকে সিলেক্ট করা যায়।
এখন আমি কি করলাম, শিফট এবং উপরের এরোটা দিলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেছে এইভাবে। হ্যাঁ, এরপরে লেখাটার প্রথমে যদি একটা ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু পুরো ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। লেখাটার প্রথমে ডাবল ক্লিক করবেন, পুরো লেখাটা এভাবে সিলেক্ট করতে পারবেন। তো অনেক ধরনের অপশন আছে। অ্যালাউ টেক্সট টু বি ড্র্যাগড এন্ড ড্রপ, কোন একটা টেক্সটকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে, এটা অ্যালাউ করা আছে। এরপরে ইউজ কন্ট্রোল এন্ড ক্লিক টু ফলো হাইপারলিংক, আমরা যে হাইপারলিংক গুলো ওপেন করি কন্ট্রোল এবং ক্লিক করতে হয়, অপশনটা চাইলে আপনি রিমুভ করতে পারবেন। এরপরে দেখেন অটোমেটিকলি ক্রিয়েট ড্রয়িং ক্যানভাস ওয়াইল ইনসার্টিং অটো শেপস, এটিকে আমি বলি, এটা লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে একজনের প্রবলেম হয়েছিল। আমি এটা ঠিক করে তারপরে দেখাচ্ছি প্রবলেমটা কি। আমি একটা শেপ নিব, এখন ইনসার্টে গিয়ে শেপ অথবা একটা টেক্সট বক্স নিই। টেক্সট বক্সটার জন্য আমি ড্র টেক্সট বক্স নিচ্ছি। তো ওনার এরকম একটা প্রবলেম ছিল, টেক্সট বক্স ড্র করার সময়, হ্যাঁ, বাইরে কিন্তু একটা বক্স চলে আসতেছে। আমি জানি না উনি মোটে প্রেজেন্ট আছে কিনা। তো দেখেন এখন আমার এখানে দুইটা বক্স তৈরি হয়ে গেছে, যেটা একটাতে আমি টাইপ করব আর একটা এমনি এমনি চলে আসছে। প্রত্যেকবার আমি কোনো কিছু টাইপ করার সময়, হ্যাঁ, এখানে ক্লিক করলেই আপনার এই বক্সটা চলে আসবে। তো এটাকে ঠিক করতে হলে ফাইলে গিয়ে অপশনসে যেতে হবে, অপশনসে গিয়ে অ্যাডভান্সে যেতে হবে, অ্যাডভান্সে গিয়ে তারপর আপনাকে একটা অপশন ছিল এখানে, যেটা হচ্ছে অটোমেটিকলি ক্রিয়েট ক্যানভাস ওয়াইল ইনসার্টিং শেপস, এটাকে আপনি আনটিক করে দিলেই ঠিক হয়ে যাবে এটা। তো এখন যদি আমি নতুন করে একটা টেক্সট বক্স নিই, এটা হচ্ছে টেক্সট বক্স অথবা রেক্ট্যাঙ্গেল বা যে কোনো শেপ নেওয়ার সময় এরকমটা হবে। তো এখন আমি ড্র করতে পারতেছি, এখন আমার কোনো আলাদা কোনো বক্স আসতেছে না। ওকে, তো এই অপশনগুলো অ্যাকচুয়ালি জেনে রাখা ভালো, অনেক সময় অনেক ধরনের মিস্টেক হয়ে যায়। এরপরে ইউজ স্মার্ট প্যারাগ্রাফ সিলেকশন, এটা হচ্ছে অনেক সময় কি হয়, আমরা এন্টার দিলে অটোমেটিকলি উপরে প্যারাগ্রাফের জিনিসটা ফলো করে, মার্জিনের স্পেসিং বা আমার যে বুলেটস এর নাম্বারিং এর যে স্পেসিং গুলা। তো এটা হচ্ছে স্মার্ট অপশন বলে, স্মার্ট প্যারাগ্রাফ অপশন। তারপরে হচ্ছে ইউজ স্মার্ট কার্সারিং, এগুলা অ্যাক্টিভেট করা আছে এখন। ইউজ দ্য ইনসার্ট কি টু কন্ট্রোল ওভার টাইপ মোড, তো ইনসার্ট কিটা হচ্ছে কি, আমাদের কিবোর্ডের মধ্যে একটা ইনসার্ট কি আছে, একটা বাটন আছে, ওগুলা প্রেস করলে ওভারটাইপ মোড এগুলাকে কন্ট্রোল করা যায়। ফ্রম টু আপডেট স্টাইল, এগুলো অনেক ধরনের টিক বক্স আছে, এগুলাকে যদি আপনারা চেঞ্জ করেন এগুলো চেঞ্জ হয়ে যাবে। ইউজ নর্মাল স্টাইল ফর বুলেটেড অর নাম্বারড লিস্ট, এটা যদি আমি ক্লিক করি আমার বুলেটস এর নাম্বারিং গুলো নর্মাল স্টাইলেই সবগুলা টাইপ হবে। তারপরটা কি, কিপ ট্র্যাক অফ ফরম্যাটিং, এটা দিলে আমার যে ফরম্যাটিং গুলো আমি করব ওটার একটা ডেটা আমার কাছে থাকবে, যে আমি কোন সময় কোন ফরম্যাটিংটা ইউজ করলাম। তো এগুলা অনেক ধরনের অপশন এখানে আছে। এরপরে হচ্ছে আপডেটিং স্টাইল টু ম্যাচ সিলেকশন, কি প্রিভিয়াস নাম্বারিং এন্ড বুলেটস প্যাটার্ন, তো আমি মনে করেন বুলেটস এর নাম্বারিং ইউজ করলাম একবার, পরে গিয়ে আবার আমি ওটাকে যদি ইউজ করতে চাই, হ্যাঁ, প্যাটার্নটা কিন্তু ফলো করবে, আগের যে প্যাটার্ন ছিল ওটাই ফলো করতেছে। এটা হচ্ছে কি এনাবেল ক্লিক এন্ড টাইপ, ডিফল্ট প্যারাগ্রাফ স্টাইল নরমাল, এখান থেকে চাইলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। শো অটো কমপ্লিট সাজেশন, অটো কমপ্লিট সাজেশন কি, অনেক সময় আমি কোনো কিছু লিখতে গেলে আমাকে সাজেস্ট করবে, সাবজেক্ট লেখার সময় বা ডেস ডেস লেখার সময়। যেমন আমি এখানে টাইপ করে দেখাই, অনেক সময় আপনাদেরকে সাজেস্ট করবে। এটাকে আমি একটু চেঞ্জ করি, এটা হচ্ছে কি, ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন কি, আপনি যদি স্যাটারডে লিখতে যান অনেক সময় আপনাকে সাজেস্ট করবে, স্যাটারডেটা সাজেস্ট করবে। তো এখন এটা করতেছে না, অনেক সময় এখানে সাজেস্ট করে অটোমেটিকলি। তো
লেখার সময় অনেক সময় সাজেশনটা আসে, ওইটা অপশন থেকে দেখতে হবে। অপশনটার মধ্যে টিক করা থাকলে সাজেস্ট করবে আর কি। তো এটা হচ্ছে শো অটো কমপ্লিট সাজেশন। ডু নট অটোমেটিকলি হাইপারলিঙ্ক স্ক্রিনশট, এগুলো অ্যাকচুয়ালি আমাদের খুব একটা কাজ আসবে না। এরপরে হচ্ছে কি কাট কপি অ্যান্ড পেস্ট। কাট কপি পেস্টের মধ্যে পেস্টিং উইদিন দ্য সেম ডকুমেন্ট কিপ সোর্স ফরম্যাটিং ডিফল্ট। তো এখান থেকে আমি অনেক কিছু করতে পারবো। পেস্টিং বিটুইন ডকুমেন্টস কিপ সোর্স ফরম্যাটিং ডিফল্ট। তো ফরম্যাটিং ডিফল্ট বলতে কি, আমি একটা জায়গা থেকে একটা জিনিস কপি করলাম এবং ওটা আমি পেস্ট করার সময় সোর্স ফাইল যেটা অরিজিনাল ফাইল বা অরিজিনাল যে টেক্সট, ওই ফরম্যাটটা ফলো করবে আর কি, ওটাতে পেস্ট হবে। পেস্টিং বিটুইন ডকুমেন্টস when স্টাইল definitions conflict। এখন আমি অন্য একটা ফাইল থেকে কোনো একটা জিনিস কপি করলাম টেক্সট, ওইটার স্টাইল ডিফারেন্ট আর এই বর্তমানে আমি অন্য একটা ফরম্যাটিং ইউজ করতেছি, তখন কি হবে, তখন ডিফল্ট স্টাইলটা ফলো করবে। আমার এখানে যে ফাইলটা, যে ফরম্যাটিংটা আমি ইউজ করতেছি ওইটা ইউজ হবে এখানে। পেস্টিং ফ্রম আদার প্রোগ্রামস কিপ সোর্স ফরম্যাটিং ডিফল্ট। তো সোর্স ফরম্যাটিং ডিফল্ট মানে আমি যেখান থেকে কপি করব ওই সোর্সের যে ডিজাইনটা আছে ওইটাই কপি করবে। এগুলা চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ইনসার্ট অর পেস্ট পিকচার এস, কোন একটা পিকচার যদি ইনসার্ট করি অথবা পেস্ট করি, তো ওটা কি টেক্সটের সাথে ইনলাইন হবে, দেখেন এভাবে। আমরা যে করেছিলাম জিনিসটা ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা স্কোয়ার টাইট, অনেক ধরনের অপশন আছে। এরপরে কি কিপ বুলেটস এন্ড নাম্বারস when posting text with keep text only option। এগুলো অনেক ধরনের অপশন আছে। ইউজ দ্য ইনসার্ট কি ফর পেস্ট, তারপরে হচ্ছে কি শো পেস্ট অপশন বাটন when content is pasted। কোনো কিছু পেস্ট করার সময় পেস্ট অপশন আসে, পেস্ট অপশনটা কি, আমি এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, এন্টার দিই। পেস্ট অপশনটা কি, যখন আমি রাইট ক্লিক করব, এই যে পেস্ট অপশন, এটা হচ্ছে আমার পেস্ট অপশন। সোর্স ফরম্যাটিং রাখলে আমার যে ওয়েডনেসডেটা আমি কপি করলাম ওটা সেম সেম কপি কপি হয়ে গেল, দেখেন ওয়েডনেসডে ওয়েডনেসডে। আমি যদি এটাকে আবার পেস্ট অপশনে যাই, পেস্ট অপশন, এখন দেখেন মার্জ ফরম্যাটিং, এরপরে হচ্ছে কিপ টেক্সট অনলি, এগুলো অনেক ধরনের আপনার অপশন পাবেন। হ্যাঁ, তো এটা যখন আপনার এখানে এখন কোনো এফেক্ট করবে না, অনেক সময় কি করবেন, অন্য অন্য কোথাও থেকে কপি পেস্ট করার সময় এই অপশনগুলো আসবে, এগুলোকে চেঞ্জ করা যাবে। তো এগুলো হচ্ছে সিম্পল টেক্সট, যার কারণে এটা সেম সেম আসতেছে। বাইরে থেকে যখন আমি কোনো কিছু কপি করে নিয়ে আসবো তখন কিন্তু এগুলো ডিফারেন্ট ভাবে বিহেভ করবে। আমার এখানে অন্য কোনো ফাইল আছে কিনা আমি দেখি, একটু ট্রাই করতে পারি। এই কন্টেন্টস লেখাটা আমি ট্রাই করে দেখি, এটাকে আমি কপি করি কন্ট্রোল সি, এখন আমি এখানে পেস্ট করব। পেস্ট, পেস্ট করলে এখন কি হলো, এটা অরিজিনাল জিনিসটাকে পেস্ট করলো। এখন আমি আবার রাইট ক্লিক করি, এখন আমার পেস্ট মধ্যে দেখেন কিপ সোর্স ফরম্যাটিং, ফরম্যাটিং এর সোর্সটা অটোমেটিকলি আপনার সোর্স ফরম্যাটিং থাকে। মার্জ ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিংটা দেখেন আমার বর্তমানে যে স্টাইলটা আছে ওইটাতে আপনার এটা কপি হলো বা পেস্ট হলো অ্যাকচুয়ালি। এরপর অপশনটাতে দেখেন কি কি আছে, কিপ টেক্সট অনলি। তো কিপ টেক্সট অনলি দিলে কি হবে, এন্টার দিয়ে আমি, তো অনেক সময় কপি করার সময় ইমেজ এবং টেক্সট একসাথে আমরা কপি করি, তখন কিপ টেক্সট অনলি দিলে শুধু টেক্সটটা কপি হবে, ইমেজটা কপি হবে না। তো এই অপশনগুলো জেনে রাখা ভালো। হ্যাঁ, অনেক সময় বাইরে থেকে কপি করলে অনেকে প্রশ্ন করে যে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কেন আসলো বা এটা কেন আসলো ওটা কেন আসলো। তো পেস্ট করার সময় এই পেস্ট অপশন থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। মার্জ ফরম্যাটিংটা চুজ করলে বর্তমান ডকুমেন্টে আমার যে স্টাইলটা সিলেক্ট করা ওইখানে ওইটাতে পেস্ট হবে। তো এই অপশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আর কি কি আছে আমি একটু দেখাই। কপি পেস্টে ছিলাম আমি। আচ্ছা, এখন হচ্ছে কি ইমেজ কোয়ালিটি অ্যান্ড সাইজ।
ডিসকার্ড এডিটিং ডেটা, এটা হচ্ছে কি ডিলিটস ডেটা হুইচ ইজ ইউজ টু রিস্টোর এডিটেড পিকচার। তো ডিসকার্ড এডিটিং ডেটা, যখন আমি কোনো কিছু চেঞ্জ করব, কোনো একটা ইমেজ আমি যখন ডিলিট করে দিব, অপশনটা দিলে একেবারে ডিলিট হয়ে যাবে। অনেক সময় রিস্টোর করার অপশন থাকে, এই অপশনটা দিলে ওটা আর আসবে না, একেবারে পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। ডু নট কম্প্রেস ইমেজেস ইন ফাইল, কম্প্রেশন মানে কি ফাইল সাইজটাকে ছোট করার জন্য ইমেজগুলোকে কম্প্রেস করা হয়। এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কোয়ালিটিটা মানে ভালো আসবে, কম্প্রেস করবে না। তারপর এটা হচ্ছে চার্ট অপশন। চার্ট হচ্ছে কি আমার ডকুমেন্টে প্রপার্টিজ ফলো চার্ট ডেটা পয়েন্ট। তো কাস্টম ফরম্যাটিং এন্ড ডেটা লেবেলস ফলো ডেটা পয়েন্টস এজ দে মুভ অর চেঞ্জ ইন চার্ট। তো এগুলা হচ্ছে কি আমার যেই ডেটাগুলোকে চেঞ্জ করলে চার্টটাও চেঞ্জ হয়ে যায়, ওইটা একটা অপশন দিল। এরপরে হচ্ছে শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে কিছু ডকুমেন্ট আমরা ভিউ করতে পারি। শো ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজেস ইন প্রিন্ট লেআউট ভিউ, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ প্রিন্ট লেআউটে আমি দেখতে পারবো। শো টেক্সট wrapped উইদিন দ্য ডকুমেন্ট উইন্ডো, এটা যদি আমি ক্লিক করি টেক্সট ট্র্যাপিং অপশন থেকে যদি আমরা কোনো কিছু ইউজ করি ওটা আমরা দেখতে পারবো। শো পিকচার প্লেস হোল্ডার, display an empty box in place of each graphic in the document to improve scrolling performance। তো এগুলো বিভিন্ন ধরনের অপশন আছে। শো ড্রয়িংস এন্ড টেক্সট বক্সেস অন স্ক্রিন, এটা এখন চেক করা আছে। কোনো একটা ড্রয়িং যদি আমি ড্র করি ওটা আমি দেখতে পারবো। শো বুকমার্কস, বুকমার্কসটা এখন ডিসেবল করা আছে, এটাকে অন করলে বুকমার্কগুলো আমি দেখতে পারবো। টেক্সট বাউন্ডারি, এটাকে টিক মার্ক করলে টেক্সট বাউন্ডারি দেখতে পারবো। শো ক্রপ মার্কস, ক্রপ মার্কসটা দিলে কোনো একটা ফটোকে আমি ক্রপ করলে ওটার মার্কিংটা আমি দেখতে পারবো। তো এই ধরনের অনেক কিছু আছে। এরপর একটু নিচে গেলে ডিসপ্লে অপশন আমি দেখতে পারবো। ডিসপ্লে অপশনের মধ্যে কি কি আছে দেখেন। শো দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্টস, 25টা পর্যন্ত আমাকে রিসেন্ট ডকুমেন্টস এর দেখার একটা সুযোগ আমাকে দিচ্ছে। এই অপশনটা চাইলে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। কুইকলি অ্যাক্সেস দিস নাম্বার অফ রিসেন্ট ডকুমেন্টস, বাই ডিফল্ট সিলেক্টেড আছে কয়টা, এটা এখন ডিসেবল করা আছে, এটা ক্লিক করলে চেঞ্জ করা যাবে। কুইকলি অ্যাক্সেস অফ রিসেন্ট ডকুমেন্টস, ফাইলে গেলে ওপেনে গেলেই আমার একটা অপশন পাবেন রিসেন্ট ডকুমেন্টস গুলো দেখার জন্য। এরপরে হচ্ছে কি শো দিস নাম্বার অফ আনপ্রিন্ট রিসেন্ট ফোল্ডার্স, এটা হচ্ছে 5। তো অনেক সময় প্রিন্ট করার অপশন থাকবে, ফোল্ডার গুলা প্রিন্ট করা যায় আনপ্রিন্ট করা যায়, গুলা আপনারা ফোল্ডারের মধ্যে গেলে দেখা যাবে। এরপরে হচ্ছে কি শো পিক্সেল ফর HTML ফিচার, শো শর্টকাট কি ইন স্ক্রিন টিপস, শো হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বার হচ্ছে কোনটা, আমাদের নিচে এখানে নিচে একটা স্ক্রল বার থাকে, ওটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। ওটা এখন দেখাচ্ছে না, ওটা আমরা একটু বেশি জুম করলে অনেক সময় দেখায়। এই যে স্ক্রল বারটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল স্ক্রল বার। আমি এখন মুভ করতে পারতেছি, একটু উপরে গিয়ে দেখাই। তো এই স্ক্রল বারটা যদি কেউ খুঁজে না পান তখন এটাকে জুম করলে এটা দেখা যায়। আর অপশনস থেকে অনেক সময় এটা ডিসেবল করা থাকবে, ডিসেবল করা থাকলে এখান থেকে এনাবেল করলেই হয়ে যাবে এটা। এই যে শো হরিজন্টাল স্ক্রল বার, শো ভার্টিক্যাল স্ক্রল বার, এখান থেকে এগুলো টিক করা থাকতে হবে, টিক করা না থাকলে এগুলো চলে যাবে। শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট ভিউ, প্রিন্ট লেআউট ভিউ। ভার্টিক্যাল রুলারটা হচ্ছে আমার এই যে রুলার বাম পাশে। এরপরে হচ্ছে অপটিমাইজ ক্যারেক্টার পজিশনিং ফর লেআউট রাদার দ্যান রিডেবিলিটি, অনেক ধরনের অপশন আছে। ডিসপ্লে হার্ডওয়্যার গ্রাফিক্স, আপডেট ডকুমেন্ট কন্টেন্ট while dragging, use subpixel positioning to